তাহলে ক্লাসটা শুরু করি আমরা। এইখানে আমাদের থিওরি আর উইক প্র্যাকটিক্যাল সব মিলিয়ে আমাদের আছে। এগুলো আমরা ক্রেডিট, এটা আমাদের মোট 2 ক্রেডিটের, এখানে এগুলো লেখা আছে। এগুলো একটু দেখে নিতে হবে। আর এই কোর্স থেকে আমরা, এটাকে বলে জেনারেল অবজেক্টিভস। হ্যাঁ, জেনারেল অবজেক্টিভসে প্রত্যেকটা কোর্সের পিছনে একটা উদ্দেশ্য থাকে, যে এইখানে আমরা পড়লে কি শিখবো। আর পড়ার ফলে যে জিনিসটা আমরা শিখি সে জিনিসটা নাম হলো লার্নিং আউটকাম। আমরা যে জিনিসটা লার্ন করলাম, এইটার আউটকামটা কি, এইটার নাম হলো লার্নিং আউটকাম। আপনারা সবাই শিক্ষকতা পেশায় আসবেন, এই জিনিসগুলো জানতে হবে। যে আমি হয়তো একটা ক্লাসে অনেক পড়ালাম, কিন্তু লিখতে দিলাম, স্টুডেন্টরা কিছুই লিখতে পারলো না, তাহলে সেখানে লার্নিং আউটকাম হলো না ভালো। আবার আমি হয়তো অল্প একটু পড়িয়েছি, আমি যতটুকু পড়িয়েছি ছেলে মেয়েরা ততটুকু সুন্দর করে উত্তর দিয়েছে, তাহলে বুঝতে হবে লার্নিং আউটকাম সুন্দর হয়েছে। এটাকে বাংলাতে শিখন ফল বলে। শিক্ষার ফলে যে ফলাফলটা আমরা পাই তার নাম হলো শিখন ফল। আমার কথা একবারে ক্লিয়ার শোনা যায় যায় তো? জি স্যার। ওকে। তাহলে আমরা আমরা কি কি স্কিল শিখবো, এই জিনিসগুলো আমাদের এখানে। তা আমাদের এই জিনিসগুলো একটু দেখে নিই। আর আমার তো যেহেতু সিলেবাসটা বুঝতে চাইছি কিভাবে কি থাকবে, এটা আমি একবারে পুরোটাই আলোচনা করছি। আর কালকে আর একটা ক্লাস নিব। আজকে কিছুটা হবে, আগামীকাল বাকিটা হবে। যদি পরে আরো 2টা ক্লাস লাগে ওটা নেওয়া যাবে। তা আমরা এখানে ডিফারেন্ট স্কিলস এর ব্যাপারে জানবো। আর পেয়ার ওয়ার্কের মাধ্যমে যাবো, গ্রুপ অ্যান্ড পেয়ার ওয়ার্ক। গ্রুপ অ্যান্ড পেয়ার ওয়ার্ক গুলো কি কে বলতে পারেন? গ্রুপ ওয়ার্ক কোনটা আর পেয়ার ওয়ার্ক কোনটা, কে বলতে পারে, বলতে পারবেন কেউ? পেয়ার মানে কি, কে জানেন পেয়ার মানে? পেয়ার মানে জোড়া। হ্যাঁ, তো 2জন মিলিয়ে যে কাজটা করবেন সেটা হলো পেয়ার ওয়ার্ক। আর গ্রুপ ওয়ার্ক বলতে টিমের মতো করে 3জন 4জন 5জন 6জন মিলিয়ে যে কাজটা করবেন সেটা হলো গ্রুপ ওয়ার্ক। তো এখানে ডিফারেন্ট স্কিলস এর মাধ্যমে এটা জানতে সলভ করা যায়। আর গ্রুপ ওয়ার্ক, গ্রুপ কিংবা পেয়ার ওয়ার্ক গ্রুপ যখন তৈরি করতে হয় আমাদের এটা মানে ব্যক্তিগত আমি অভিজ্ঞতা, আমি আমার শিক্ষকতা জীবনে আমি এটা দেখেছি বহুবার, যে হয়তো 4জনের একটা গ্রুপ করলাম। আম, 4জনই খুব ভালো স্টুডেন্ট, এই গ্রুপ করা যাবে না। আবার 4জনই খারাপ স্টুডেন্ট, এই গ্রুপ করা যাবে না। গ্রুপ করতে হবে ভালো স্টুডেন্ট এবং মাঝারি এবং নট সো গুড, তারাকে মিলিয়ে একটা গ্রুপ করতে হবে, যেন ভালোটার কাছ থেকে অন্যরা শিখে এবং এটা শিখতে অনুপ্রাণিত হয়। এটা একটা গেল আমাদের, এই জিনিসটা এখানে কোর্সটাতে ডিজাইন করছে। তারপর আর একটা করবে কি, গ্রামার কিছুটা শিখাবে এখানে। হ্যাঁ, গ্রামার এখানে বলছে অ্যালাউ গ্রামার টু বি ইউজড ইন কনটেক্সট। কনটেক্সট বলতে কি, আপনি যেই চাকরি করবেন সেই কনটেক্সটের আপনার এখানে ততটুকু শিখতে হবে। আপনাকে এমন কিছু শিখতে হবে না যেটা আপনার কনটেক্সটের বাইরে। কনটেক্সট বলতে, কনটেক্সট বলতে আমরা কি বুঝবো এখানে, রিলেভেন্ট, প্রাসঙ্গিক যে বিষয়টা সেটাকে আমরা কনটেক্সট বুঝবো। আর আমরা 4টা স্কিলস এর কথা এখানে জোর দিয়েছে। এই 4টা স্কিল সাধারণত এইগুলো এইগুলো আসলে কমিউনিকেটিভ ইংলিশ বলতে যেটাতে বোঝায়, সেখানে এই 4টা জিনিসের প্রতি খুব জোর দেয়। হ্যাঁ, কমিউনিকেটিভ ইংরেজিতে অনেক বেশি ইংরেজি শেখাবে না, কিন্তু কমিউনিকেটিভ ইংরেজি শেখার একটা অন্যতম উদ্দেশ্য হলো লেবার মার্কেট। আমি এটাকে ক্লাসগুলোতেও বলে থাকতে পারি, লেবার মার্কেট, বৈশ্বিক যে শ্রম বাজারের যে চাহিদা আছে সেটা পূরণ করার জন্য এটা। বাংলাদেশ থেকে হাজার হাজার ছেলেমেয়েরা আম, সৌদি আরবে কিংবা আরব বিশ্বে কাজ করতে যায়। তো ওরা কিন্তু একটু আরবি শিখে যায়। আরবিটা শিখলে তারা কমিউনিকেটিভ ব্যাপারটা হয়। ওরা কিন্তু অনেক আরবি গ্রামার জানবে না, আরবি লিখতে জানবে না, কিন্তু কয় টাকা হলো এটা বলতে পারবে আরবিতে। তারপরে কি খেয়েছো, কখন উঠেছো, হ্যাঁ মানে অল্প আমাদের 50-60টা ওয়ার্ড, যেগুলোর মাধ্যমে
তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। তো এই ফোর, আপনাদের ওদিক থেকে, আচ্ছা, আর এই চারটা স্কিলস এর মধ্যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এটা সাজানো এভাবেই হয়। প্রথমে আমরা লিসেন করি, তারপরে স্পিক করতে পারি, তারপর আমরা রিড করতে পারি, অবশেষে আমরা রাইট করতে পারি। যখন আপনি কোনো কিছু লিখতে পারেন তখন কিন্তু আপনি স্কিল্ড হয়ে গেছেন। হুম। প্রথমে আমরা কান দিয়ে শুনি, যে সাধারণত কানে শুনে না সে তো বোবা হয়, এটা জানেন না? যে কানে শুনে না সে বোবা হয়। বোবা হয় কি মুখে মুখ দিয়ে কথা বলতে পারে না সে কারণে, নাকি কানে শুনে না এই কারণে? আপনারা তো কেউ কথা বলছেন না। আর কথা না বললে কিভাবে ক্লাস নেওয়া যাবে? স্যার কথা বলতে পারে না সেজন্য। না, কথা বলতে পারে না সেজন্য না। বোবা হয় এই কারণে, কারণ সে কথা কানে শোনে না। সমস্ত যারা যারা বইরা তারাই বোবা, কারণ সে তো জানে না কি বলতে হবে। ও ছোট থেকে যদি কানের চিকিৎসা করানো হতো তাহলে ওর একটা হতো। আমরা অনেকেই মনে করি যে বোবারা কথা বলতে পারে না বলে বোবা। এটা সত্য নয়, সত্য হলো সে কানে শুনে না, এই জন্য বোবা। পরে হয়তো বড় হয়েছে, অনেকে যেমন বড় হয়ে আর কথা বলতে পারে না, একটা হয়তো সে স্ট্রোক করেছে, তারপর থেকে সে আহ, বাকরুদ্ধ হয়ে গেছে, এটা ভিন্ন কথা। কিন্তু জন্মসূত্রে যারা বোবা, তারা আসলে কানে শুনে না বলে বোবা। ওই রেসপন্ড করতে জানেন না। আচ্ছা, এইটা একটা গেল। তারপর আমরা লিসেনিং যেটা করি সেটা স্পিক করি। আর স্পিকটাকে যখন আমরা আমরা লিখিত রূপ মানে দিতে যাই, তখনই রিডিং রাইটিং আসে। আগের আমরা রিড করতে পারি, তারপর আমরা লিখতে শিখি। রিডিং আর রাইটিং প্রসেসটা একসাথে হতে হয়। আচ্ছা, তারপরে দেখা গেল যে ক্রিয়েট অপরচুনিটিস ফর ক্রিটিক্যাল থিঙ্কিং ইন ইংলিশ। চিন্তাগুলো করতে হয় ইংরেজিতে, কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ থাকে। আমরা যদি আপনাদেরকে যে পড়াবো, এর আগে পড়িয়েছি অনেক কটা ক্লাস, এরকম কি কেউ আছেন যে আমার আগের ক্লাসে একটাও করেননি? এরকম কেউ আছেন এখানে? আমার ক্লাস একটিও করেননি এরকম আছেন? এর আগে তো 5 6 7টা ক্লাস নিয়েছি। জি স্যার, আমি একটা ক্লাসও করতে পারি নাই। ও, কেন করতে পারেননি? পরে ভর্তি হয়েছেন নাকি মিস করেছেন, না কোনো সমস্যা? স্যার তখন একটু সমস্যা ছিল, তাই আমি ক্লাসগুলো করতে পারিনি। ও আচ্ছা, আপনি একজন সুচিত্রা, আর কেউ আছে? স্যার আমিও ক্লাসটা করতে পারিনি কারণ এই গ্রুপে মানে যে গ্রুপে ক্লাসটা নেওয়া হয়েছে সেই গ্রুপে ছিলাম না। ও, এটা তো একটা ব্যাড লাক হয়েছে। এটা তো আসলে কমিউনিকেশনের অভাবের কারণে হয়ে গেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা তো একটা, আমি এই যে এর আগে কিছু সিটস দিয়েছি, কিছু নোটস দিয়েছি, ওইগুলো একটু ম্যানেজ করে নেবেন বন্ধু বান্ধবের কাছ থেকে, গ্রুপেই লিখবেন যে এর আগে গুলো। আচ্ছা, তাহলে এইটা একটা। আরেকটা হলো যে আপনি যখন ইংরেজি বলতে যান, আমি যে এর আগেও পড়িয়েছি ইন্ট্রোডিউস ইউর সেলফ, হ্যাঁ, কি করে ইন্ট্রোডিউস করতে হয় নিজেকে, এটা তো আমি লিখে দিয়েছিলাম। তো এখন আমি যেটা বলতে চাইছি যে আম, আপনি যখন আপনি যখন ইংরেজিতে কথা বলেন, আপনি কি ডাইরেক্ট কথা বলেন, নাকি সেটাকে সেই বাংলা একটা বিষয় ভাবেন, সেই বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেন দিয়ে বলেন? কোনটা করেন? স্যার বাংলা ভেবে তারপরেই তো বলা হয়। হ্যাঁ, আগে প্রথমে বাংলায় ভাবেন, তারপরে ওটাকে ট্রান্সলেট করেন না মনে মনে? জি হ্যাঁ, তা আমাদের যেটা হলো যে ক্রিটিক্যাল থিঙ্কিং ইংলিশ, আমরা কিন্তু ডাইরেক্ট ইংরেজিতে ভাবতে পারি না। আমরা আগে যদি বিড়াল দেখি, আগে বাংলাতে মনে বিড়াল হয়, তারপরে সেটাকে আমরা ক্যাট বলি, তাই না? স্যার। আগে কিন্তু আমরা যদি যদি ডগ বলি, কিন্তু আমার কাছে কুকুরের চেহারাটাই আসে। মানে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে আমরা একে অপরের সাথে যখন আমরা মানে যোগাযোগ করি ইংরেজিতে, যখন আমার মাতৃভাষা না, আমরা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করি, হ্যাঁ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে যেটা দ্বিতীয় ভাষা আমরা শিখতে চাই, তখন আমরা কিন্তু ওই ভাষাতে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি না। আপনি যদি
ইংরেজিতে কবিতা লিখতে চান, তাহলে যেটা হতে হবে, আপনার বাংলাতে যদি থট আসে সেটাকে যদি ইংরেজিতে করেন তাহলে খুব ভালো কবিতা হবে না। আপনাকে ইংরেজিতেই ভাবতে হবে। ডাইরেক্ট ইংরেজিতে যখন আপনাকে আপনার ভাবনাটা আসবে তখনই আপনি ইংরেজিতে কবিতা লিখতে পারবেন। এটা একটা ব্যাপার। আচ্ছা, আর এই যে বলছে ইনহ্যান্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা দেখেন কম্পিটেন্সিজ। কম্পিটেন্সিজ মানে কি বলেন তো? কম্পিটেন্সি মানে কি? স্ক্রিন দেখা যাচ্ছে না, এই যে এখানে এই যেটুকু নীল করলাম, এই যেটুকু কম্পিটেন্সিজ মানে কি? স্যার, মাঝে মাঝে আপনার কথা খুব স্লো আসে। স্লো আসছে? আপনি একটু আপনার ইন্টারনেটটা আপনার এটা করেন, হ্যাঁ দেখেন, চেক করেন। অন্যরা সবাই শুনতে পাচ্ছে আশা করি। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি কম্পিটেন্সিজ মানে কি? আচ্ছা বলেন তো, মাহবুব বা সুলতানা, এখানে উপস্থিত আছেন মাহবুবা সুলতানা, বলেন তো। আর এই মুহূর্তে জানা নেই স্যার। বুঝিনি, কি বললেন? স্যার এই মুহূর্তে বলতে পারতেছি না স্যার, যে আচ্ছা, কি হবে। কম্পিটেন্সি মানে অন্য অন্য কেউ পারবেন? অন্যরা কেউ পারবেন? অন্যরা কেউ বলতে চাইলে বলেন তো। মাহবুবা সুলতানা বলেন তো। দক্ষতা বা হ্যাঁ, এরকম কিছু। দক্ষতা, ইয়েস। এটা হলো, আপনি কি বললেন, রেশমা খাতুন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। কম্পিটেন্সি মানে হলো দক্ষতা। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে দক্ষতা আছে সে দক্ষটাকে বাড়াবে। সেটা কিভাবে বাড়াবে? ইন রিয়েল লাইফ সিচুয়েশন। হ্যাঁ, রিয়েল লাইফ মানে সিচুয়েশন মানে কি? আমি যদি বলি রিয়েল টাইম মানে কি বুঝায়? বাস্তব জীবনে। হুম, স্যার, বাস্তব জীবনে। বাস্তব জীবনে। এই বাস্তব জীবনটা বলতে আসলে একটা বুঝবো আমরা প্র্যাকটিক্যাল, ওকে, কর্মক্ষেত্রে। জি। এটা বুঝবো আমরা কর্মক্ষেত্রে। তাহলে দক্ষতাটা আমার বাড়াবে কোথায়? কর্মক্ষেত্রে। তাহলে কর্মক্ষেত্রে আমার কতটুকু ইংরেজি লাগে, এই সিলেবাসটা আমাকে ততটুকু আমার মোটামুটি একটা কভার করার চেষ্টা করছে। আর এই জিনিসটা এমন না যে আজকে আমি এইটা কোর্স পাশ করে নিলাম, যে চাকরি বাকরি শুরু করে দিলাম, তারপর আর এগুলো পড়বো না, তা না। আপনার দক্ষতা কিন্তু সব সময় বাড়াতে থাকতে হবে। এবং আপনি যখন কর্মক্ষেত্রে যাবেন, মনে করেন আপনি সুন্দর করে বাংলা বলতে পারেন, তাহলে কিন্তু অফিসের কাজগুলোতে মনে করেন একটা প্রোগ্রাম হবে, যদি আপনি সুন্দর করে বাংলা বলতে পারেন, তখন কিন্তু আপনাকে উপস্থাপনার দায়িত্বটা দিবে। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি সামনে যেতে চাইবেন, তখন আপনাকে আলাদা একটা যোগ্যতা দিয়ে যেতে হবে। কেউ হয়তো ভালো গান পারে, কেউ চমৎকার আবৃত্তি করতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে দক্ষ করবে এবং আমাদেরকে রিয়েল লাইফে আমাদের কি দিবে, অ্যাডভান্টেজ দিবে। হ্যাঁ, আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনাকে অফিসে প্রথম দিন আপনি একটা চাকরিতে গেলেন, আপনাকে বললো যে আপনি আপনার নিজের সম্বন্ধে বললেন। আপনি যদি ওইখানে 3 থেকে 4টা মিনিট চমৎকার ইংরেজিতে কথা বলেন, শুধু নিজেকে ইন্ট্রোডিউস করলেন ইংরেজিতে, সবাই আপনার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে, হা হয়ে তাকিয়ে থাকবে। এবং আপনি যেন অফিসে একটা জায়গাতে চাকরি করবেন, আপনাকে তো নিজের জায়গা করে নিতে হবে, আপনার নিজের স্পেস তৈরি করে নিতে হবে। এই স্পেসটা যদি আপনি তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনাকে আলাদা একটা যোগ্যতা থাকতে হবে। ওইখানে সবারই ওই যে এমএ পাস ডিগ্রি থাকবে, সার্টিফিকেট থাকবে, মাস্টার্স থাকবে, হ্যাঁ অনার্স মাস্টার্স এগুলো সবার থাকবে, বিএ এমএ এসব ডিগ্রি থাকবে সবারই। কিন্তু এর মাঝে কে ভালো, আপনাকে মাথায় রাখতে হবে। আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফ আপনি করবেন এত চমৎকার করে নিজেকে, আর একটু সুন্দর উচ্চারণে বলবেন, দরকার হলে ছোট ছোট ইংরেজিতে বলবেন। হ্যাঁ, একবারে ওখানে সবাই তাক লেগে যাবে। তাহলে যে জিনিসটা ঘটবে, পরবর্তীতে অফিসের বিভিন্ন কাজের দায়িত্ব দিবে। অনেকে আমরা চাকরি করি, দিয়ে ভাবি যে এমন ভাবে চুপচাপ থাকবো যেন দায়িত্ব না দেয়। যদি আপনার চাকরিতে যদি আপনাকে দায়িত্ব না দেয়, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন, আপনি যদি আপনার প্রিন্সিপাল কিংবা আপনার হেডমাস্টার কোন একটা ডেকে যদি আপনাকে দায়িত্ব না দেয়, তা আপনি বুঝে নিবেন আপনি একটা অযোগ্য কর্মচারী। ওইখানে আপনি অযোগ্য। কারণ অনেকে আছে না যে কাজ অনেক করে, হ্যাঁ, আর অনেকে খালি যে ফাঁকিবাজি করে বেড়ায়।
তার মানে তাকে সেই জন্য ডাকে না কারণ সে কাজটা পারে না, দিয়ে সে মনে করে যে আমি, না আমি এই ভালো আছি, আমি কোনো দায়িত্বের মধ্যে নাই। কিন্তু কাজেই মুক্তি, মানুষকে কাজ করতে হবে। হ্যাঁ, যদি আপনি দায়িত্ব না নেন তার মানে, কিংবা দায়িত্ব আপনি না পান, তার মানে বুঝে নিতে হবে যে আপনার প্রতিষ্ঠান প্রধান আপনাকে একজন অযোগ্য সহকর্মী হিসেবে বিবেচনা করে। আচ্ছা, এইটা গেল। এবার দেখেন ইউনিটটা খেয়াল করেন, সিলেবাসটা ডিটেলসটা খেয়াল করেন। এই যে ইন্ট্রোডাকশন, সুন্দর করে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। ইন্ট্রোডিউসিং যেটা সেলফ, মানে ইয়োর সেলফ। আমি একটা লিখে দিয়েছিলাম, মনে আছে কি করে ইন্ট্রোডিউস করতে হবে? যারা আগে ক্লাস করেছেন, আপনাদের লেখা নাই? এবং অনেককে ধরেছিলাম, উত্তর সুন্দর উত্তর দিয়েছিলেন। হুম একটা, জি স্যার, লেখাইছিলেন ওই হ্যাঁ টাইমে। একটা লিখে দিয়েছিলাম, ইন্ট্রোডাকশন একটা লিখে দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, আপনার যারা ক্লাস করতে পারেনি তাদের সাথে একটু শেয়ার করবেন এগুলো, যেহেতু আপনাদের লেখা আছে ওগুলো দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন এই যে এই ইন্ট্রোডিউস করলে কি হবে। হ্যাঁ, এগুলো তো গ্রামারের অংশ, এই যে ল্যাঙ্গুয়েজ পয়েন্টস যেটা আছে, হ্যাঁ এগুলো আপনারা শিখবেন। তো যাই হোক, আমি কিছু কিছু আলোচনা করব। তারপরে আরেকটা যে জিনিসটা করতে হবে, দেখেন ওয়ার্ল্ড কালচার, ওয়ার্ল্ড আর্ট অ্যান্ড কালচার। হ্যাঁ, বিশ্ব শিল্প এবং সংস্কৃতি, এই জায়গাটা কি করতে হবে? এইগুলো আপনাকে বর্ণনা করতে হবে। আপনাকে হয়তো বলে দিল যে মাইকেল অ্যাঞ্জেলোর একটা চিত্রকর্ম নিয়ে একটু আলোচনা করেন। হ্যাঁ, কিংবা তাজমহল সম্বন্ধে আপনি কি জানেন একটু বলেন। এই যে এই বিষয়গুলো, তখন সেটাকে আপনাকে সুন্দর করে ইংরেজিতে এটা বর্ণনা করতে হবে। এইটা শুধু এইখানে জন্যই না, আপনি যে চাকরি যে কোনো ভাইভাতে যাবেন, আপনি সুন্দর করে যদি ইংরেজি বলতে পারেন, দে উড বি ইমপ্রেসড। এবং আপনি মাথায় রাখবেন, ভাইবার মার্কটা, আপনি তো রিটেন পাস করে গেছেন, কিন্তু ভাইবার মার্কটা যদি ইমপ্রেস হয়ে যায়, তাহলে আপনি মার্কসও পেয়ে যাবেন, চাকরিও পেয়ে যাবেন। আপনাকে somehow you have to make them impressed such a way that they begin to believe you are a right candidate for the post. আর বাংলাদেশে ইংরেজি বলতে পারা শুধু জ্ঞানের মানদণ্ড না, স্মার্টনেসেরও মানদণ্ড। People usually who can speak faster, people usually who can speak good English, people usually can communicate in English easily. We usually begin to believe they are more or they are smarter than us. হুম তো সুন্দর করে ইংরেজি বলতে পারলে আমরা মনে করি সে আমার থেকে অনেক স্মার্ট। এবং এটা যদি 100% ক্ষেত্রে সত্য নাও হয়, কিন্তু 90% ক্ষেত্রে এটা কিন্তু সত্য। যারা সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে তারা কিন্তু অনেক স্মার্ট হয়। এবং সে তার স্মার্টনেস শুধু তার মুখে, চোখে এবং স্পিকিং এর ক্ষেত্রেই না, তার পোশাক আশাকও অনেক পরিপাটি হয়। এটা একটা আমাদের অভিজ্ঞতা। এটা ভবিষ্যতে কি হবে জানি না, এখন পর্যন্ত একাডেমিতে এটা ইস্টাবলিশড হয়ে আছে। আচ্ছা, আর্টস অফ বাংলাদেশ, এখানে এই যে লার্নার উইল বি এবল টু ডিসক্রাইব করতে হবে। হ্যাঁ, ডিসক্রাইব করতে হবে বাংলাদেশের আর্ট। ওপরেরটা দেখছিলাম আমরা, বিশ্বের যে যতগুলো আম, সাহিত্য মানে আহ, কর্ম, আর্ট, আর আমরা যেটা বলছিলাম সংস্কৃতি, সেটা কিন্তু এরপর যেটা আমরা বলবো আর্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের শিল্পকলা, সেটা নিয়ে আলোচনা করতে হবে এবং ওটা ভাবে বলতে হবে। হ্যাঁ, ধরবে, মুখ যখন ধরবে সেটা আপনাকে তখন এটা বলতে হবে, এটা গোছিয়ে বলতে হবে। এইটার আপনি কখন বলতে পারবেন? আপনি কিছু নিজে পড়াশোনা করে যেতে পারেন, নিজে কিছু তথ্য আপনার কাছে থাকতে পারে, অন্যান্য কোর্সগুলো যেহেতু আপনার ক্লাস হচ্ছে আরো, সেগুলো আপনারা জানেন। কিন্তু আপনি বলতে পারবেন তখনই যখন আপনি সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারেন। একটু আগেই বলছিলাম যে আপনাকে ট্রান্সলেট করতে হবে, আপনাকে মাথার মধ্যে ট্রান্সলেট করতে হবে। আপনি বাংলায় তথ্যটা ভাববেন, আপনার দরকার নেই, ইটস রিয়েলি আননেসেসারি টু স্পিক টু বি টু মেক ইট কুইক অর ফাস্টার অর সামথিং লাইক দ্যাট, রাদার স্পিক স্লোলি বাট স্মার্টলি। আপনি ইংরেজিতে স্মার্টলি কথা বলেন। আপনি আস্তে আস্তে কথা বলেন, ওই ট্রান্সলেটটা আস্তে আস্তে করেন। আপনি প্রথমে বলতে থাকবেন, দেন when you would be an expert speaker, then you would be able to translate all those things কুইকলি ইন ইউর মাইন্ড। আপনার মনের মধ্যে কিন্তু এটা আপনার কুইকলি করতে পারবেন যখন এটা আপনি
এটা শিখবেন, হ্যাঁ। কিন্তু কিছু জিনিস মুখস্থ করবেন, হ্যাঁ, এটা করতে পারেন, হ্যাঁ। ওকে, এইবার আমরা যে জিনিসটা দেখবো, এই যে মার্কস ডিস্ট্রিবিউশন। আপনাদের মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আপনারা একটু দেখেন, হ্যাঁ। এই মার্কস ডিস্ট্রিবিউশনে দেখেন অ্যাটেন্ডেন্সের জন্য 5, এটাকে বলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট একটা আছে। এটার মধ্যে যে টেস্ট ফর লিসেনিং স্কিল, লিসেনিং স্কিলের জন্য দেখেন 5 মার্ক, আর স্পিকিং স্কিলের জন্য দেখেন 10 মার্ক, প্রেজেন্টেশনের জন্য 5, মিড টার্মে থাকবে রিডিং আর রাইটিং, এটার জন্য থাকে 15, হ্যাঁ। আর থিওরিতে হলো রিটেন টেস্ট রিডিং এর রাইটিং এর জন্য 30। আর আপনি দেখবেন প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল লিসেনিং এন্ড স্পিকিং এর জন্য 10 আর 20 মিলিয়ে হলো 30, সব মিলিয়ে হলো আপনার 100 মার্ক। এইটা হলো আপনার টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন। এটা যেহেতু আপনাদের আছেই, আপনারা, আমি আশা করি এটা আপনারা আপনাদের কাছে এই পিডিএফটা আছে, আচ্ছা। স্যার এই পিডিএফটা আরেকবার একটু ওই গ্রুপে দেওয়া যাবে? আচ্ছা, এটা আমার কাছে আছে, আমি, আচ্ছা দাঁড়ান, একটু অপেক্ষা করেন, দেখি তো। হুম, একটা আমি গ্রুপে দিলাম, দেখেন তো পেলেন কিনা। জি স্যার, ফাইন আর্টস আসছে। গেছে না, ফাইন আর্ট সিলেবাস, হ্যাঁ। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা দেখে নিয়েন পরে, হ্যাঁ। এবার দেখেন, এই জিনিসটা আপনারা এবার খেয়াল করেন যে টেস্ট ফর লিসেনিং স্কিলস, হ্যাঁ। একটু লিসেনিংটা বাড়াতে হবে। লিসেনিংটা বাড়াতে হবে কি করে? আপনার আম, ইউটিউবে যাবেন, ইউটিউবে যে আপনার একটা একটা রিডিং পড়বে, এটা শুনে শুনে আপনাকে একটু স্কিলটা বাড়াতে হবে। আবার বিবিসি শুনতে পারেন, হ্যাঁ, চমৎকার করে। এই জিনিসগুলো আপনার স্কিল বাড়াবে, হ্যাঁ। এবং আপনি এই জিনিসগুলো থেকে আবার ইংরেজি গান শুনতে পারেন, সাবটাইটেল, সাবটাইটেল অন করে দিয়ে ইংরেজি গান শুনবেন, তাহলে দেখবেন যে আপনার ইংরেজি স্কিলটা বাড়ছে, হ্যাঁ। এইভাবে, এভাবে একটা আপনার স্কিল বাড়ানো যেতে পারে। স্যার আমাদের কোনো ইংলিশ কোশ্চেন দেওয়া যায় যে এইভাবে আমাদের কোশ্চেন হবে, ওই টাইপের? কোশ্চেনটা আপনারা যদি এর কাছে নেন, আগের বছরের কোশ্চেন গুলো আপনার অথরিটির কাছ থেকে, আমি একটা এক্সাম নিয়েছিলাম, আমি ওটা দিতে পারবো, আমি এটা শেয়ার করছি, হ্যাঁ। জি স্যার, আমি, তাহলে ওইটা একটু শেয়ার দিন। হ্যাঁ, আমি একটা শেয়ার করছি, আপনি দেখেন। এটা আমি আমি একটা আমি শোনাই আপনাদের, এটা আপনারা আহ, বলার চেষ্টা করবেন কি বলে। Responsibility for a missile attack that struck inside the perimeter of Ben Gurion Airport in central Israel. According to initial reports, at least 2 people were hurt. Flights were briefly suspended but have now resumed. The Israeli military says it is investigating why air defense systems failed to intercept the missile. The country's defense minister has threatened a forceful response. আচ্ছা, Development. এই যে অনেক দ্রুত ইংরেজি বলে যাচ্ছে না, এই মনে করেন এটা একটা বিবিসির ইংরেজি, হ্যাঁ। অনেক দ্রুত ইংরেজি সে বলে যাচ্ছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, তখন আমি করব কি? আমি আমি ই করব, কি বলে, ওর সাবটাইটেল অন করব, সাবটাইটেল অন করে আমি এটা দেখবো, বোঝার চেষ্টা করব যে আমি ওটা কি বলে। এভাবে যেটা আমার ইংরেজি একটা লিসেনিং আমার বাড়ানো যেতে পারে। আর লিসেনিং বাড়ানোর জন্য খেয়াল করতে হবে যে ওই যে কানে হেডফোন দিয়ে শুনতে হবে প্রথম প্রথম। একবার যখন বুঝে যাবেন যে ও ইংরেজিটা এখন কি বলছে, হ্যাঁ, তখন ওই টাইপের ওয়ার্ড গুলো যতবার আসবে ততবার আপনি আম, এটা বলতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে। এবং যারা আইএলটিএস করার ইচ্ছা আছে, বিদেশ যাওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য এগুলো জিনিসগুলো অপরিহার্য। Somehow you have to understand all those things, and without coping with the situation you may not be able to understand all those things, হ্যাঁ। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তা আমাদের এবার হলো টেস্ট ফর স্পিকিং স্কিলস, হ্যাঁ। ওই স্পিকিং স্কিলসে কি কি থাকবে আমি তো একটু আগে উপরে দেখালাম, যে স্পিকিং স্কিলসে
এই জিনিসগুলো বর্ণনা করতে থাকতে হবে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ করতে বলবে, ওয়ার্ল্ড আর্ট অ্যান্ড কালচার সম্বন্ধে একটু বলতে বলবে, আর আর্টস অফ বাংলাদেশ সম্বন্ধে বলতে বলবে। হ্যাঁ, যে এই জিনিসগুলো কি, তার মানে যে বিষয়টা হলো আপনার সাবজেক্টিভ যে নলেজটা, এই সাবজেক্টিভ নলেজটাই আমার আপনাকে ডিটেলসে বলতে হবে, তবে এটা ইংরেজিতে। এবং আপনি জিনিস মাথায় রাখবেন, আম, আপনি মনে করেন একটা প্রশ্নের উত্তর জানেন না, তো আপনি কি করবেন? আপনি কি সব জানেন উত্তর? ইংরেজি ইংরেজিতে আপনার আম, ইংরেজিতে সবসময় মাথায় রাখবেন, আপনি কি বললেন ইংরেজিতে, এটা বলার থেকেও আপনি যে পারেননি সেটাও ইংরেজিতে বলতে হবে। আপনি মনে করেন আপনি জানেন না একটা প্রশ্নের উত্তর, আপনি ইংরেজিতে কি বলবেন? কে পারে বলেন তো? কি বলবেন? সরি স্যার। আপনি একটা প্রশ্নের উত্তর জানেন না, আপনাকে হয়তো ধরে নিলাম যে ভ্যান গগের সেলফ পোর্ট্রেট সম্বন্ধে আপনি কি জানেন, আপনি এটা নাই জানতে পারেন। স্যার আই ডোন্ট নো। হ্যাঁ, আমি বলতে চাইছি যে আপনি একটা প্রশ্নের উত্তর জানেন না, হ্যাঁ, কিন্তু আপনার হ্যাঁ। ইংরেজি ভাইবা চলছে। তো ওরা আসলে টেস্ট করবে আপনি ইংরেজি কতটুকু জানেন। কিন্তু এখন আপনাকে যদি একটা প্রশ্ন করলে আপনি উত্তরটা জানেন না, তো আপনি কি বলবেন? সরি স্যার বলবেন? বলেন তো কি বলবেন, কে পারে? এই মুহূর্তে মনে পড়ছে না, এটা আর কি না, ইংলিশে মানে বলতে হবে। আই ক্যান্ট রাইট রিমেম্বার রাইট নাও। আই ক্যানট রিমেম্বার রাইট নাও। হ্যাঁ। আচ্ছা, আপনাকে যদি বলে যে আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন, আপনি তো উত্তর জানেন, আপনি ওখানে কি বলবেন? উত্তর তো দেওয়া যাচ্ছে না, তাই না? জি স্যার। সরি। যখন উত্তর দেওয়া যাচ্ছে না তখন কি করবেন? এটা লিখে রাখেন, আমি একটা স্ক্রিন শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন? দেখা যায়? জি স্যার। লেখেন, যদি বলবেন স্যার, এভাবে বলবেন, আই এম অ্যাফ্রেড, আই ডোন্ট নো হোয়াট টু সে। কখনোই বলবেন না সরি স্যার, হ্যাঁ, জানেন না, আপনি বলবেন স্যার আই এম অ্যাফ্রেড, আই ডোন্ট নো হোয়াট টু সে, বাট ওই যে হুট করে বলছেন আমার এখন মনে পড়ছে না, আমি জানি না, ও আসলে জানতে চায়ও না আপনার কাছে, ও যেটা প্রশ্ন করছে সে এটা আপনার থেকে জানে, কিন্তু ও দেখতে চাইবে যে আপনি সিচুয়েশনটা কি সুন্দর করে ট্যাকেল দেন। হুম। এবং ইংরেজিতে বলবেন, স্যার আই এম অ্যাফ্রেড, আই ডোন্ট নো হোয়াট টু সেই। হ্যাঁ, এভাবে একটু স্ট্যামারিং করে বলবেন। স্ট্যামারিং করে বলা মানে কি থেমে থেমে তোতলিয়ে তোতলিয়ে বলা, মানে বিশেষ করে যখন আপনি উত্তরগুলো জানেন না, মানে উত্তরগুলো আপনি দিবেন না, টেকনিক্যালি এড়িয়ে যাবেন। বলুন স্যার আই এম অ্যাফ্রেড, আই ডোন্ট নো হোয়াট টু সেই। ইটস, এভাবে বলবেন, হ্যাঁ, এভাবে বলবেন, ইটস লিটল বিট উইয়ার্ড, ইটস লিটল বিট উইয়ার্ড টু আনসার স্ট্রেট ফরওয়ার্ড। এইভাবে বলবেন, বুঝা গেল? যদি উত্তরটা না জানেন এভাবে বলবেন, স্যার আই এম অ্যাফ্রেড, আই ডোন্ট নো হোয়াট টু সেই। আর চমৎকার করে বলবেন, স্যার আই এম অ্যাফ্রেড, আই ডোন্ট নো হোয়াট টু সেই। আর যদি বলে যে উত্তর দেয়া যাবে না, যে আওয়ামী লীগ করেন না বিএনপি করেন না জামাত ইসলাম করেন, এখন তো যে কোনো দল যে কোনো মুহূর্তে মার খেয়ে যেতে পারে, হ্যাঁ, তো আপনি তখন এটুকু অ্যাড করে দিবেন, ইটস লিটল বিট উইয়ার্ড টু আনসার স্ট্রেট ফরওয়ার্ড। এন্ড আপনি বলবেন এটা এটা একটা ব্যক্তিগত, এভাবে বলবেন, আই অ্যাম লিটল বিট রিজার্ভড, আই এম লিটল বিট রিজার্ভড। হুম। ওকে, আমি একটু রিজার্ভ, আমি একটু কথা কম বলি এই বিষয়ে।
বোঝা গেল? এই উত্তরটা দিবেন সুন্দর করে। আপনি দিলেন আবার উত্তর, আবার দিলেন না, কিন্তু ওরা জানতে চায় আপনি ইংরেজি বলতে পারেন কিনা, কিন্তু আপনি কিন্তু ইংরেজি বলে দিলেন। ঠিক বলছি? জি স্যার। আচ্ছা, এইবার দেখেন, আমরা স্পিকিং এর ক্ষেত্রে এটা গেল। আর আমাদের প্রেজেন্টেশন থাকবে। প্রেজেন্টেশনের কয়েকটা ফরম্যাট আছে। প্রেজেন্টেশনটা আপনি পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়েও করতে পারেন, আবার হাতে কাগজ কেটে কেটে ওই নিয়ে যেতে পারেন। তো যদি পাওয়ার পয়েন্ট স্লাইডে যেখানে আপনি ইদানিং কালে সব প্রতিষ্ঠানগুলোতেই আমরা দেখেছি থাকে, ওই যে আপনাদের প্রজেক্টর থাকে। প্রজেক্টর যদি থাকে তাহলে পাওয়ার পয়েন্টটা নিয়ে যাবেন সুন্দর করে তৈরি করে। আর পাওয়ার পয়েন্টের শুরুতেই নিজের নাম পরিচয় দিয়ে টপিকটা লেখা থাকবে, একটার পর একটা যাবেন। হ্যাঁ, এবং প্রেজেন্টেশন যখন দিবেন, প্রেজেন্টেশনের শুরুতে অবশ্যই আপনি আপনার সম্বন্ধে 30-40 সেকেন্ড বলবেন। আপনি কি করেন, আপনি কোথায় পড়াশোনা করেছেন, আপনার কি ভালো লাগে, হ্যাঁ, আপনার হবিজ কি, তারপরে এই প্রেজেন্টেশনটাতে আপনি কি বলতে চাইছেন সেটা আপনি আগে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিবেন। আর সবাইকে থ্যাংক ইউ, থ্যাঙ্কস বলবেন। হ্যাঁ, সবাইকে ওয়েলকাম করবেন আপনার প্রেজেন্টেশনে। এভাবে সুন্দর করে বলবেন, দিস ইজ ড্যাশ, হ্যাঁ, আমি অমুক। এই যেখানে একজন দেখছি যে কেয়া চক্রবর্তী, আপনি এভাবে বলবেন, দিস ইজ Kea Chakraborty in front of you. I'm here today to present this topic. আপনি যেটা টপিক করবেন সেটা আপনি সুন্দর করে বলবেন, টু প্রেজেন্ট দিস টপিক। দিয়ে আপনার সম্বন্ধে বলবেন, আই অ্যাম এডুকেটেড, কোথা থেকে বিএ করেছেন, অনার্স করেছেন বলবেন, আই অ্যাম এডুকেটেড ইন ড্যাশ ইউনিভার্সিটি, আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স অ্যান্ড মাস্টার্স ফ্রম দিস সাবজেক্ট, সো আই ওয়েলকাম অল অফ ইউ টু মাই প্রেজেন্টেশন। সুন্দর করে বলবেন যেন অ্যাট্রাক্ট হয়ে যায় যে আমার প্রেজেন্টেশন আপনাকে সবাইকে ওয়েলকাম করছেন। অ্যান্ড আই হোপ ইউ উড বি ভেরি কাইন্ড অ্যান্ড পেশেন্ট ফর মাই প্রেজেন্টেশন অ্যান্ড উড কোঅপারেট সো দ্যাট দ্য প্রেজেন্টেশন মাইট বি ভাইব্রেটিং। হ্যাঁ, যাতে প্রেজেন্টেশনটা যেন খুব ভাইব্রেটিং হয়, এটা আপনি বলবেন যে আমার এটা চমৎকার করে, এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে। হ্যাঁ, অ্যান্ড শুরু করার আগে বলবেন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন you would ask as soon as my presentation would over, and I would try to satisfy you. Satisfy মানে আপনাকে আমি সন্তুষ্ট করার চেষ্টা করবো আমার উত্তর দিয়ে। বোঝা গেল? প্রেজেন্টেশনের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আর এগুলো আমার বিশ্বাস আপনারা যদি প্রেজেন্টেশন কি কি টপিকস নিয়ে হতে পারে? প্রেজেন্টেশনের টপিক তো সাধারণত আপনি নিজেই সিলেক্ট করবেন। হ্যাঁ, আপনাকে বলে দিবে, ওটা আপনি নিজের মতো সাজিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ, যদি বলে দেয় যে অমুক টপিকে দিয়ে দিব, তখন ওরা বলে দেয় যে 4টা 5টা টপিক বলে দেয়। প্রেজেন্টেশন কখনো আননোন টপিকের ওপর কখনো প্রেজেন্টেশন হয় না। প্রেজেন্টেশন সবসময় হয় আপনি যে টপিকের উপর জানেন সে টপিক, আর প্রেজেন্টেশনটা সব বাসা থেকে প্রিপারেশন নিয়ে যায়। বোঝা গেল? এইটা ছিল জি স্যার। প্রেজেন্টেশনের, এটা একটা ব্যাপার। আর যদি ওরা বলেও যে আপনারা প্রেজেন্টেশন একটা দিবেন, তখন আপনারা জিজ্ঞেস করবেন যে কি টপিকের উপর প্রেজেন্টেশন দিব। ওরা টপিক বলেও দিতে পারে, 4টা 5টা টপিক দিয়ে দিলে ওর মধ্যে আপনার যেটা খুশি। আবার যদি বলে যে না, আপনার ইচ্ছা মতো টপিক, তখন আপনি আপনার সিলেবাস থেকে যে কোনো একটা, যে টপিকটা আপনি ভালো পারেন, হ্যাঁ, যেটার উপর আপনার রিসোর্স আছে, যেগুলোর উপর ছবিগুলো পাওয়া যায় সুন্দর সুন্দর। হ্যাঁ, আর প্রেজেন্টেশনের যে কোনো পাওয়ার পয়েন্টে অনেক কথা লেখা থাকবে না, অল্প কথা লেখা থাকবে, শুধু বুলেট পয়েন্টে। লিটারেচারের মতো করে অনেক কথা লেখা থাকবে না, হিজিবিজি যেন না হয়ে থাকে। প্রত্যেকটা পাওয়ার পয়েন্টে সর্বোচ্চ 5টা থেকে 6টা বুলেট পয়েন্ট বড় বড় আকারে যেন বোঝা যায়। আর আপনি পাওয়ার পয়েন্ট দেখে দেখে বলবেন না। দেখে দেখে বললে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনে মার্কস কাটা যাবে। আপনি শুধু একটার পর একটা বলবেন এবং টপিকটা দেখে আপনি আপনার নিজের মতো বলবেন। হ্যাঁ, এই জিনিসটা হলো, এই জিনিসটা হলো এটা। হ্যাঁ, কিন্তু আপনি কখনোই দেখে দেখে যদি বলতে যান, তাহলে ইট উড বি এ বুলশিট, নোবডি উড লাইক ইউ। কেউ আপনাকে পছন্দ করবে না। আচ্ছা, এইটা গেল আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আমরা দেখলাম, লিসেনিং এ 5, স্পিকিং এ 10, প্রেজেন্টেশনে 5, তাহলে 20 মার্ক, আর মিড টার্ম হলো 15। হ্যাঁ, দিয়ে সব মিলে হলো 35 মার্ক। এবং ফাইনালে দেখছি থিওরি, রিটেন টেস্ট। রিটেন টেস্টের মধ্যে রিডিং আর রাইটিং। রিডিং এন্ড রাইটিংটা কি কি থাকবে
এটা এটা আমি এটাকে পড়িয়েছিলাম, তা আজকে আবার দেখাবো খানিকটা। আর বাকি আগামী ক্লাসে আমি এটা পুরোটা, মানে যেটুকু বাদ থাকবে সেটুকু আলোচনা করব। আর প্র্যাকটিক্যালে থাকবে আবার লিসেনিং আবার স্পিকিং। ওই যে স্পিকিং এ কি থাকবে সেটা তো আমি বলে দিলাম অলরেডি। এই জিনিসগুলোই প্র্যাকটিক্যাল হবে। আপনি এখানে স্পিকিং এ 20 মার্ক আর লিসেনিং এ অনেক মার্ক এখানে। তো এইখানে দেখেন, লিসেনিং এ দেখেন এমসিকিউ, গ্যাপ ফিলিং, ম্যাচিং এগুলো থাকবে। এই যে একটা আপনাকে নিউজ অথবা একটা কোনো প্যাসেজ শোনাবে, আর সামনে কোশ্চেন থাকবে। ওই কোশ্চেন দেখে এমসিকিউ আলোচনা করতে, এমসিকিউ আনসার করতে হবে। ওইখানে কোশ্চেনটা আপনাকে দেয়া থাকবে, কিন্তু লিসেনটা হবে আপনার ওই যে মাইক্রোফোন কিংবা ইর মাধ্যমে শুনতে হবে। কি বলে রে আপনার ওই যে পাওয়ার পয়েন্ট পয়েন্ট প্রেজেন্টেশন অথবা হেডফোনের মাধ্যমে এটাকে আপনাকে শোনাবে এবং উত্তরটা দিতে হবে। গ্যাপ ফিলিংও হতে পারে, ম্যাচিংও হতে পারে। আচ্ছা। আর স্পিকিং এর ক্ষেত্রেও এই যে দেখেন, ডিসক্রাইবিং, ন্যারেটিং, একটু আগে বললাম ন্যারেটিং কি করতে হবে, আনসারিং কোশ্চেন অন ন্যারেটিং সামথিং বেসড অন এভরিডে ফ্যামিলিয়ার টপিকস। আর স্পিকিং এর ক্ষেত্রে কখনো খুব কঠিন বিষয় জানানো হয় না, কারণ তারা কঠিন বিষয় জানতে চায় না। তারা জানতে চায় আপনি ইংরেজিতে কথা বলতে পারেন কিনা। শুধু এইটুকুই। দেখেন টিভি শো, রিসেন্ট ইভেন্টস, আবার হয়তো রিসেন্ট পলিটিক্স নিয়ে প্রশ্ন করলো, রিসেন্ট একটা স্পোর্টস নিয়ে প্রশ্ন করলো। আবার সাধারণ যে কোনো কনভারসেশন হলো, সেই বিষয়গুলো আলোচনা করবে স্পিকিং এ। আর রিডিং রাইটিং এ দেখেন কোশ্চেন অ্যান্সার থাকবে, রিডিং এর টেক্সট। এটা কিভাবে থাকবে এটা আমি এখন দেখিয়ে দিই। আপনারা একটু আগে দেখতে চাইছিলেন, আমার একটা কোয়েশ্চেন আছে আমার। এই যে এটা 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 দেখা যায়। জি রিড স্যার। দ্য ফলোইং যাই স্যার। প্যাসেজ দেখা যাচ্ছে। হ্যাঁ জি। স্যার, যাচ্ছে। আচ্ছা, আমি একটু বড় করে দিই, তাহলে আমার মনে হয় এটা আরো। পয়লা বৈশাখ সম্পর্কে স্যার। হ্যাঁ, পয়লা বৈশাখ সম্পর্কে। এই যে আমরা ইন্টারমিডিয়েটে কিংবা 9, 10, 11 ছোটতে কি পড়তাম, একটা প্যাসেজ দেওয়া থাকতো না, এবং প্যাসেজের এমসিকিউ থাকতো না। এই যে দেখেন, প্যাসেজের এমসিকিউ। হ্যাঁ, এই এমসিকিউ এখানে থাকতে পারে। আবার সেখান থেকে আবার কোয়েশ্চেন অ্যান্সার থাকতে পারে। হ্যাঁ, এই যে দেখেন, এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার 5টা থাকতে পারে, আবার এখান থেকে আবার থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকতে পারে, আবার ম্যাচিংও থাকতে পারে। হ্যাঁ, এগুলো পারে থাকতে। ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের ইতে থাকবে, কি বলে রে, ওই রিডিং এ থাকবে। হ্যাঁ, আর রাইটিং এ কি থাকবে এগুলো এটা পড়িয়েছি। আগে সিলেবাসটা কি বুঝে নি, সিলেবাস নিয়ে যেন কোনো ডাউট না থাকে, কোনো ধোয়া ধোয়া ভাব না থাকে। হ্যাঁ, আমি আনসার করতে পারবো কি পারবো না সেটা থেকে অনেক বেশি গুরুত্ব না আমাকে সিলেবাসটা বুঝতে হবে। আচ্ছা, এইবার দেখেন রিডিং রাইটিং এ দেখেন, এই যে ইনফরমেশন ট্রান্সফার, এই যে এমসিকিউ, গ্যাপ ফিলিং, মানে সব এগুলো ইন্টারমিডিয়েট পর্যন্ত যে পড়াগুলা, সে জিনিসগুলো এখানে আলোচনা এটা হবে। আচ্ছা, তারপরে দেখেন ফর্মাল লেটার থাকবে, আর একটা কম্পোজিশন, এটা তো পড়িয়েছিলাম। ফর্মাল লেটারের দিয়েছিলাম, ফরম্যাটও দিয়েছিলাম, কম্পোজিশনে ফরম্যাট দিয়েছিলাম। আমারটা ফলো করতে পারেন, অথবা যে কোনো একটা বই থেকে ফলো করতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার আমাদের যে যে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে ওখানে 1 নম্বরে আছে যে রাইট এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড এ ভাইবা মেম্বার অ্যাবাউট ইন্ট্রোডিউস ইউর সেলফ হুম, ইন 10 কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। হুম, এই ভাইবা মেম্বার বলতে কি যারা আমরা ভাইবা দিতে যাই তারা, নাকি ভাইবা যে টিচার থাকে তাকে বুঝাইছে? না, মানে সাধারণত এটা আপনাকে ক্যান্ডিডেটকেই বোঝায়, স্টুডেন্টকেই বোঝায়। হ্যাঁ, আপনি যখন এগুলো লিখবেন সবসময় স্টুডেন্ট হিসাবে লিখবেন। ওকে। না, কনভারসেশনটা কি স্যারের সঙ্গে আমার হচ্ছে নাকি স্টুডেন্টে স্টুডেন্টে হচ্ছে এরকম? না, না, স্যারের সাথে, ভাইবা বোর্ডের সাথে। হ্যাঁ, জি জি জি, ঠিক আছে। হ্যাঁ, ভাইবা বোর্ডের সাথে। আপনার স্টুডেন্টের কনভারসেশন এটা দিয়ে কি লাভ, ওর না, সাথে দেখা যাচ্ছে অনেক সময় অনেকে না, আমরা ভাইবা দিতে গিয়ে না, না, নিজেদের মধ্যে মানে আলোচনা করি। ওর সাথে কি, ওর সাথে কথা বলে কি চাকরি পাবেন? চাকরিতে পাবেন না তো। জি জি, ঠিক আছে। ভাইবা বোর্ডের সাথে। আচ্ছা। হুম। আচ্ছা, এবার এটা গেল, রিডিং রাইটিং গেল। এবার দেখেন, আহ, এটা তো শেষ হয়ে গেল। এই যে এখানে যে আহ, গৌতম রয় দেখতে পাচ্ছেন, একটা সিলেবাস যে বানিয়েছে, চিনেন নি গৌতম রায়কে? আমি আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করেছিলাম, ঢাকা ইম্পেরিয়াল কলেজের নাম শুনেছেন?
ঢাকা ইম্পেরিয়াল কলেজ। জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওই গৌতম স্যার ঢাকা ইম্পেরিয়াল কলেজে ছিল। হ্যাঁ, আমিও ছিলাম। ওকে, আমি চাকরি করেছি ওখানে, 13 মাস চাকরি করেছি। তারপরে একটা ভার্সিটিতে হলো, চলে গেলাম ওখানে। আচ্ছা, এখন একটা ভার্সিটিতেই পড়ায়, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। আচ্ছা, এইটা ছিল আমাদের পুরো সিলেবাসটা। হ্যাঁ, তো এইখান থেকে আপনাদের কি কি, কোনটা কোনটা নিতে হবে। আহ, আমি আপনাদের একটা লিসেনিং টেস্ট নিতে পারি কালকে। কি করে লিসেনিংটা থাকবে, এটা এটা একটা নিতে পারি। হ্যাঁ, আর সাথে নিতে পারি আপনাদের রুলস গুলো কোনটা কোনটা। এখন আপনারা সিলেবাসটা দেখেন, দিয়ে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন যে আমি কোন কোন জিনিসগুলো আলোচনা করব। তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, আপনাদেরও সুবিধা হয়, যে এটা এটা দুটো একটা ক্লাস যদি কম বেশি নিতে হয় তো ওটা নেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু আমি চাই যে আপনারা ই করেন, মানে নিজেরা থেকে একটু কথা বলেন, তাহলে আমার সহজ হয়। না তো যদি না হয় তাহলে এটা এটা আমাকে আমার মতো পড়িয়ে শেষ করতে হবে। হুম। স্যার। এখন স্যার হুম। বিষয়টা হচ্ছে এক একজনের তো এক এক রকম সমস্যা হবেই। না না, এক একজনের এক এক রকম হোক, কিন্তু 10 জন কথা বললে ঘুরে ঘুরে একই সমস্যা সবারই হয়। আচ্ছা, হ্যাঁ স্যার, না, এটা ঠিক। আপনার এক একজনের এক একটা হোক, কিন্তু কথা হলো তারপর তো আমাকে শুনতে হবে না। আমি হয়তো অবশ্যই স্যার। 10টা সমাধান করতে পারলাম না, কিন্তু আমি তো 9টা সমাধান করে দিব, তাই না? অবশ্যই স্যার। হ্যাঁ হ্যাঁ, তো শুনতে হবে না একটু। ছাত্র স্টুডেন্ট এটা আমাকে শুনতে হতো না যদি আমি সামনাসামনি ক্লাস হতো, তাহলে ওই যে আমার চোখ মুখ দেখে আমি বুঝে যেতাম। হ্যাঁ, হ্যাঁ এটা স্যার। এটা ক্ষমতা থাকে শিক্ষকদের, চোখ দেখে রিড করার একটা ক্ষমতা থাকে। আচ্ছা। রাইট স্যার। হ্যাঁ, তো এইটা এখন আপনাদের আমি একটা টেস্ট নিব। এই লিসেনিংটা কেমন হতে পারে এটা একটা টেস্ট নিব। আর স্পিকিং এর ক্ষেত্রে কি কি প্রশ্ন আসতে পারে সম্ভাব্য ভাইভাতে, সেগুলো কিছু আমি কোশ্চেন করে দিতে পারি। আমি কয়েকটা লিখে দিলাম, মনে করেন 8-10টা। এটা এটা ভালো হবে না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, 8-10টা লিখে দিলাম আর 2-3টা শিখিয়ে দিলাম কি করে উত্তর দিতে হবে। হ্যাঁ, তাহলে বাকিগুলো নিজের মধ্যে পড়ে নিলেন। হুম। স্যার হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস শেখাবো, প্রেজেন্টেশনে কিভাবে উপস্থাপন করতে হয়, নিজেকে কতটুকু দাঁড়াতে হয় আমি দেখাতে পারছি না। 2 পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে হয়। এই বাম হাত ডান হাতটা কোথায় থাকে, 2 পায়ের উপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ানো যাবে কি যাবে না, নাকি এক পায়ে ভর দিয়ে দাঁড়াতে হবে। ছেলেরা যদি দাঁড়ায় পোশাক কেমন হবে, টাই থাকবে কি থাকবে না। আবার মেয়েদের পোশাক কি হতে পারে। এই জিনিসগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার এই যে শুরুতেই ঢোকার সাথে সাথে আপনার প্রতি একটা ইমপ্রেশন তৈরি হবে। এই ইমপ্রেশনটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে ওই 5-এ দেখবেন ওখানে 3 পেয়ে গেছেন আগে। হ্যাঁ, কন্টেন্টের উপর ভিত্তি করে তখন আরো কিছু পাবেন। যে ইমপ্রেশনটা হবে, এবং যখন সামনে দাঁড়াতে হয়, তো আপনি যখন বোর্ডের দিকে তাকাবেন, আপনার সম্পূর্ণ পেছন দেখা যাবে কি যাবে না, ব্যাগ দেখা যাবে কি না। আবার হাত যদি থাকে তো মনে করেন হাত আর বোর্ড এইটার মধ্যে একটা কোণ তৈরি হয়। আপনি যখন বোর্ডে কিছু লেখেন, আপনার হাতের ওই যে বাহু বাহু থেকে শুরু করে আপনার আপনার এই কোমরের এই সাইড পর্যন্ত হাতের ভিতরে একটা কোণ তৈরি হয় না? এই কোণটা কত ডিগ্রি হবে? হুম এটা 45, 50, 60, 70, 80 কদ্দূর পর্যন্ত যাবে। আর আপনি হাত কদ্দূর পর্যন্ত নিয়ে যাবেন। আপনি একটা বোর্ডে একটা যে অক্ষর লিখবেন, এই অক্ষরের ফন্টটা কত বড় হবে? অনেক বড় হবে নাকি অনেক ছোট হবে? বুঝতে পারছেন, জানার অনেক আছে এগুলো। হুম এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবে, যে হয়তো আপনি হাতের লেখা আপনার ভালো খারাপের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো। কারণ যেই লেখাটা আপনি লিখছেন, যে বাচ্চাটা সব শেষে বসে আছে ক্লাসের, সেও দেখতে পেলো কিনা, এটা বুঝতে হবে। হ্যাঁ, ওটাই এই- তো স্যার গুরুত্বপূর্ণ হ্যাঁ, বিষয়। এগুলো এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আবার আপনাকে ক্লাসে ঢোকার সাথে সাথে আপনাকে খেয়াল থাকতে হবে, যেই বাচ্চাটা চোখে কম দেখে ওকে আপনি সামনে নিয়ে আসবেন। ও চোখে কম দেখে, ওর জন্য একটা সিট ফিক্স করে দিবেন। হ্যাঁ, যে তুমি আচ্ছা। আমার সাথে এখানে এই করো, কি বলে রে, তুমি এখানে এসে বসো। তুমি একটু চোখে কম দেখো। শিক্ষক হওয়া, এটা কিন্তু শিক্ষক হওয়া শুধু কিন্তু ক্লাস নেওয়া না। পানি খাবে বাচ্চারা, আহ, জানালাটা খোলা আছে কিনা, হ্যাঁ, ভেন্টিলেটরে ঠিক মতো অক্সিজেন আসছে কিনা। যদি রুমে অক্সিজেনের অভাব থাকে, মাথাটা মানে অক্সিজেনের অভাব থাকলে মানুষের শরীর ঝিমিয়ে আসে, ঘুম পায়। হুম বাচ্চারা ভাইব্রেট হবে, মানে হবে কেন আপনার ক্লাসে? হ্যাঁ, ছেলেমেয়েরা আপনার ক্লাসে কেন আগ্রহ ভরে করবে? এই জিনিসগুলো তো বুঝতে হবে। এই জিনিসগুলো বোঝা খুবই জরুরি। তো এই জিনিসগুলো প্রেজেন্টেশনে আমি কালকে এটা একটু শেখাবো তাহলে।
একটা লিসেনিং টেস্ট নিব, স্পিকিং টেস্টের কিছু প্রশ্ন করে দিব, আর প্রেজেন্টেশনের জন্য কি কি করতে হয় মানে এটা একটু ডুজ আর ডোন্টস এটা একটু শিখিয়ে দিব। আর তাছাড়া আপনাদের যদি কোনো কিছু থাকে তো আপনারা নিজেরা বলেন। এই তিনটা আমি পড়াবো যতটুকু সময় পাওয়া যায়, যদি ক্লাস আর একটা বেশি লাগে আই উড টেক ইট, আমি একটা ক্লাস নিব। হুম। কিন্তু আহ, এখন আপনাদের কোনো ডিজায়ার আছে কিনা বলেন, যদি মনে করেন যে ডিজায়ার আছে এখন বলতে পারছেন না, আপনি যদি আমাকে ইনবক্সে মেসেজ করে দেন, যে আমার তো আমি দিলাম, আমার তো নাম্বার বুঝতে পারছেন কোনটা, আমি তো একটু আগে একটা ফাইল শেয়ার করলাম। হুম। আপনার যদি আপনি এটা বলে দেন আমি এটা কালকে ক্লাসে পড়াবো। ওকে। এখন ঠিক আপনারা, আছে স্যার, আমরা একটু এগুলো বুঝতে থাকি যে কোথায় কি সমস্যা, হ্যাঁ আগামীকাল আপনারা জানাবো। কালকে আজকে রাতে দেখেন, দেখে আমাকে জানান। হ্যাঁ কালকে একবারে ক্লাসের আগ মুহূর্তে জানায়েন না, আমি চাইবো 12টার আগে জানান। যদি কিছু এমন তৈরি করতে হয়, মনে করেন আমাকে একটা কিছু লিখে তৈরি করতে হবে, তাহলে জিনিসগুলো জি আগে স্যার। জানাবেন, কালকে 12টার মধ্যে জানিয়ে দিবেন। হ্যাঁ দুপুর 12টার ঠিক মধ্যে। আছে। হ্যাঁ মনে করেন হ্যাঁ একবারে স্যার, 7:30 ক্লাস 8টায় জানাচ্ছেন, তখন আমি ওটা তৈরি করার সময় পাচ্ছি না। হ্যাঁ আমি সময় তো পাবেন না, হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার। হ্যাঁ কপি করে আমাকে তো, আমাদের তো ম্যাক্সিমাম জিনিসগুলো তৈরি আছে, আমি তো কপি করে নিয়ে আসবো আপনার জন্য, একটা অ্যারেঞ্জ করবো, একটা আমাদের একটা ভালো একটা ক্লাস নেওয়ার জন্য তো একটা প্রিপারেশন লাগে, সেটা হয়তো আমি সুযোগ পেলাম না, তাহলে তো হলো না। যেমন আমি বলে দিলাম যে একটা লিসেনিং টেস্ট নিবো, তাহলে আমি কি করব, একটা ফাইল তৈরি করব, ওই ফাইলটা আপনাদের শোনাবো, ওইটা ওটা আবার করার পরে আনসারটা দিতে হবে আপনাকে। গ্রুপে আমি সুন্দর করে আনসারটা লিখে দিব, আবার ওই টেক্সটটা দিয়ে দেবো, এইটা একটা ফাইলের একটা দায়িত্ব তৈরি হয়ে গেল, আবার ওই যে 10টা কোশ্চেন অ্যান্সার দিব লিখে দিব, এই কাজগুলো করে দেবো। হ্যাঁ। তো আর হ্যাঁ স্যার। আপনারা যোগাযোগ রাখবেন। আর দরকার হলে ক্লাস শেষে পরেও যদি এক্সামের আগেও কিছু প্রয়োজন হয় আপনি আমাকে মেসেজ দিয়ে রাখবেন। ফোন ফোনও করতে পারেন, কিন্তু সবসময় ফোন ধরতে পারবো কিনা জানি না, কিন্তু আপনি মেসেজ দিয়ে রাখবেন, তাহলে আমি নিঃসন্দেহ আপনার 2-1 ঘন্টার মধ্যে আপনাকে একবারে আনসার সহ রিপ্লাই দিব আমি। হ্যাঁ। আর ঠিক তাছাড়া আছে। বড় হয়েছেন, চাকরি বাকরি করবেন, আমরাও চাকরি বাকরি করছি, অনেক কটা চাকরি করেছি, তো এখনো করছি। তো কিছু কিছু ছোটখাটো বিষয় যদি কখনো জানার থাকে, আমরা যে সব জানি তা না, কিন্তু ইংরেজি বিষয়ক আহ, এইসব বিষয়গুলো যতটুকু আমরা জানি, আম, এটা আগ্রহ থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো সিলেবাসটা বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ স্যার। এখানে বলেন এখন সিলেবাসটা বুঝেননি কে, এমনটা বলেন। আর যদি কেউ থাকেন যে সিলেবাসটা বুঝেননি তাহলে আর একটু কথা বলবো, না না হলে আজকে ক্লাসটা শেষ করব। আর কালকের ক্লাসে কি পড়াবো অলরেডি বুঝে গেছেন। আর এটা ছাড়াও যদি ই হয়, আপনারা বড় হয়ে গেছেন এখন, সেহেতু নিজেকে এগিয়ে আসতে হবে। যদি নিজে এগিয়ে না আসেন তাহলে আহ, আপনার এটা মানে বোঝা কঠিন। আমি বললাম তো যে ডিস্টেন্স কোর্স, যেগুলো ডিস্টেন্স লার্নিং মানে আমরা যেগুলো অনলাইনে ক্লাস নেই, এই অনলাইন ক্লাসের ব্যাপারগুলো এরকম থাকে। হ্যাঁ। তো আপনারা আশা করি আহ, বুঝতে পেরেছেন। আর যতটুকু ই হয় আমি কালকে দেখি একটা নিব, যদি আর একটা প্রয়োজন হয় তো ক্লাস নিব, কিন্তু আমি কালকে অবশ্যই লিসেনিং স্কিলস এর জন্য কিভাবে প্রশ্নগুলো হয়, কিভাবে এক্সামে হতে পারে সেটার একটা সম্ভাব্য একটা ফরম্যাট আলোচনা করে দিব। আর ওই স্পিকিং টেস্টের জন্য যেটা হবে, আর যদি উত্তর দিতে নাও পারেন সুন্দর করে বলবেন আই এম অ্যাফ্রেড স্যার, আই ডু নট নো। হুম। অথবা হ্যাঁ স্যার, এটা বলবেন, তো আপনি শিখাই দিলেন। হ্যাঁ এটা এটা সুন্দর, এটা আপনি সব জানবেন এটা জরুরি না। না স্যার, হ্যাঁ এটাই। আপনি সব জানবেন না, এ তো তা ওইভাবে এইগুলো বলবেন না, সরি স্যার বলবেন না কখনো। তারপরে বলবেন স্যার মনে পড়ছে না। অনেকে বলে না যে স্যার পেটে আসছে মুখে আসে না। তো হ্যাঁ স্যার, বলে অনেকে, আসলে স্যার আপনি যেটা শিখাইছেন এটা জানা ছিল না। হ্যাঁ সত্য স্যার এটা। হ্যাঁ হ্যাঁ। তো পেটে আসছে মুখে আসছে হতে পারে, তা আপনি ভুলে গেছেন। হ্যাঁ আপনি হ্যাঁ স্যার। বলবেন না যে স্যার ভুলে টুলে গেছি। আরেকটা উত্তর দেওয়া যায়, সেটা এরকম যে স্যার আই ক্যান নট ম্যানেজ মাই মেন্টাল সিচুয়েশন রাইট নাও। হুম। এটা একটা দেওয়া যেতে পারে যে আমি এটা এটা কালকে আমি কিছু লিখে দেবো। তো ঠিক আছে স্যার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করেন, না তো আজকের ক্লাসটা শেষ করব। আশা করি ভালো লেগেছে। আর যদি যেগুলো ফিডব্যাক চাইলাম স্যার সেগুলো এই যদি, ক্লাসের কি রেকর্ড থাকবে? হ্যাঁ স্যার বলেন। সিলেবাস রেকর্ড তো অবশ্যই থাকবে, রেকর্ড রয়েছে তো। মানে ক্লাসটা রেকর্ড চাইছেন? জি স্যার। আচ্ছা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ। স্যার সিলেবাসটা আর একবার একটু বলে দেন, সিলেবাসটা কি? আর একবার একটু বুঝাই দেন স্যার। সিলেবাস আরেকবার বুঝাবো? জি স্যার। কোনটুকু বুঝাবো বলেন, এটা পুরোটাই? জি স্যার স্যার মানে যে মিড টার্ম বলছে, ওটা রিডিং এন্ড রাইটিং, ওটা কি মানে লিখতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ লিখতে হবে। এই যে মিড টার্মে রিডিং এর রাইটিংটা আমি দেখাই। এই যে
রিডিং এন্ড রাইটিং, এই যে রিডিং রাইটিং এগুলো, হ্যাঁ। এক আপনারা ক্লাসটা পুরোটা করলেন না নাকি? আমি তো উম এখনই দেখালাম একটা, এই যে দেখেন এখনই তো রিডিং রাইটিং দেখালাম। এই যে দেখেন একটা কোশ্চেন দেখালাম, এই যে প্যাসেজ থাকে না আমাদের, প্যাসেজ থেকে এমসিকিউ থাকে না, প্যাসেজ থাকে, এই যে দেখেন রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আনসার দ্য এমসিকিউ, দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ স্যার, স্যার জি স্যার। দেখছি। হ্যাঁ, এরকম প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে এমসিকিউ থাকতে পারে, অথবা এই যে এইরকম এই যে দেখেন এমসিকিউ, এই যে এই টাইপের এই যে কোশ্চেন অ্যান্সার থাকতে পারে, হ্যাঁ, ঠিক আছে। আবার এই টাইপের কিছু প্রশ্ন থাকতে পারে, এম, এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা, হ্যাঁ। এই যে ফর্মালি ইন্ট্রোডিউস ইউরসেলফ, এই যে ডিসক্রাইব এ হিস্টোরিক্যাল প্লেস ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি, writes the rules of writing a formal letter, হ্যাঁ, write a conversation between a doctor and patients, হুম, এটা পেশেন্ট হবে, পেশেন্ট, write a conversation between a doctor and a patient, হ্যাঁ, পেশেন্টের মধ্যে একটা আম, মানে ডাক্তার আর রোগীর মধ্যে একটা, এটাই প্রশ্নগুলো থাকবে। কথোপকথন। হ্যাঁ, একটা কথোপকথন, এটাই হলো এই সিলেবাসটা আমাদের। আর বাকিগুলো আপনারা দেখেন, আজকে দেখেন, ওই যে যেটা আমি শেয়ার করে দিলাম ওটা দেখেন আপনারা। দেখার পর যদি আরো প্রশ্ন থাকে তো সেটা কালকে করেন অবশ্যই, তাহলে আমি তখন উত্তর দিব, তারা আপনাদের সুবিধা হয়। তা আজকে যে কাজটা করবেন, হোমওয়ার্কসটা হলো আপনাদের কি কি বুঝছেন না, আজকে ক্লাস তো করলেন, কি কি বুঝলেন না সেটা নোট করবেন, আগামী ক্লাসে প্রশ্ন করবেন, এবং একজন নোট প্রশ্ন করলে দেখবেন যে 5 জনের মনে এই প্রশ্নটা থাকে, হয়ে যায় উত্তরটা। তারপরে এইখান থেকে কি কি আপনি আপনার জানা দরকার আগামী কালকে ক্লাসের জন্য, সেগুলো আপনি আমাকে ওই যে মেসেজ করে রাখেন, আমি আগামী ক্লাসে সলভ করবো ওগুলো। আর যদি প্রশ্ন না থাকে তো আমি লিসেনিং আর স্পিকিং এর ক্ষেত্রে যে জিনিসগুলো শেখাতে চাইলাম সেই জিনিসগুলো আমি আলোচনা করব। ঠিক আছে? তো ভালো থাকেন তাহলে আপনারা, হ্যাঁ, ক্লাসটা শেষ করি। হ্যাঁ স্যার, আপনি ভালো থাকুন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের।